আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের একদম শেষ দিকে আমেরিকার সঙ্গে একটি চুক্তি হয়েছিল, সমঝোতামূলক বাণিজ্য চুক্তি, যেটিকে আমরা এখন গোপন চুক্তি বলার চেষ্টা করছি। আমেরিকা ওই সময়টাতে পৃথিবীর অনেক দেশগুলোর সঙ্গে তারা বাণিজ্য সমতা আনার কথা বলতে গেলে যেটিকে বলা হয় অধীনতামূলক মিত্রতা চুক্তি। লর্ড ডালহৌসির যে অধীনতামূলক মিত্রতা চুক্তি ছিল, ঠিক ওই প্রকৃতির মিত্রতা চুক্তি অনেকের সঙ্গে করেছে, যে চুক্তিগুলো অসম, অন্যায় এবং অন্য একটি দেশকে শোষণ করে নিজের যে ব্রুটাল, নিষ্ঠুর ক্রয় ক্ষমতা রয়েছে, তার যে বাণিজ্যিক পাওয়ার রয়েছে, তারপর তার যে মিলিটারি শক্তি রয়েছে, এইগুলোকে ব্যবহার করে যার সাথে যেভাবে দরকার ওইভাবে বার্গেনিং করে আমেরিকা ফার্স্ট, মানে আমেরিকার লাভ হবে, এইভাবে ডোনাল্ড ট্রাম্প সরকার অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে একেবারে যাকে বলা হয় তাদের কণ্ঠনালী চেপে ধরে তারা চুক্তি করেছে। অনেকগুলো দেশ এই চুক্তি করেনি, যেমন ভারত করেনি, কিন্তু বাংলাদেশ করেছে, করার জন্য তারা বাধ্য হয়েছে। তারা যে কাজটি করেছে, তাদের দেশে যে সকল এক্সপোর্ট রয়েছে, চীনও করেনি, চীনও তাদের সঙ্গে কোনো চুক্তি করেনি। তো যেটা হলো যে বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে যে সকল পণ্য রপ্তানি করা হয়, তো সেই সকল পণ্যের উপর ভিত্তি করে অনেকগুলো দেশের জিডিপি নির্ভর করে, সেই পণ্যগুলোর উপর ভিত্তি করে অনেকগুলো দেশের ইকোনমি, অর্থনীতি, সেটি স্থির থাকে বা অস্থির হয়, কর্মসংস্থান থেকে শুরু করে আরও অনেক কিছু। আমেরিকার সঙ্গে আমাদের যে ব্যবসা রয়েছে, মূলত আমাদের রপ্তানি বাণিজ্যের যে বিরাট অংশ গার্মেন্টস পণ্য, এই গার্মেন্টস পণ্যর একটা বিরাট অংশ আমরা আমেরিকাতে রপ্তানি করি। এখানে হঠাৎ করে তারা শুল্ক বাড়িয়ে দিল। এমনিতেই কিন্তু অনেক আগের থেকে তারা শুল্ক দিয়ে যাচ্ছে। আমরা যে এক্সপোর্ট করি সেখানে অলমোস্ট 20% সেখানে আমরা তাদেরকে শুল্ক দিচ্ছি, এবং ডোনাল্ড ট্রাম্প এসে এটাকে প্রায় 37% করে দিল। আসলে বাংলাদেশের যে পণ্য, যে মান, এখানে যদি আমেরিকা 37% করে দিত, বা ধরুন আরও বেশি 50% শুল্ক বসাতো, এতে করে কিন্তু আমাদের আসলে কোনো ক্ষতি হতো না, বরং আমাদের লাভ হতো, আমাদের শিল্প কলকারখানা আরও ডেভেলপ হতো। সরকার প্রাথমিকভাবে তাদেরকে একটু যাকে বলা হয় এই গার্মেন্টস মালিকদের যে চাপ এবং আমেরিকার যে সকল সফট পাওয়ার আছে তাদের চাপ তাদেরকে মোকাবেলা করতে হতো, কিন্তু ওটা সরকার করেনি। এই কারণে সরকারটা মূলত আমেরিকার প্রভাবাধীন একটি সরকার ছিল, আমেরিকান ডিপ স্টেটের একটি সরকার ছিল। তো এরকম একটা নাটক, মানে শুল্ক বাড়িয়ে দেওয়া হবে, তারপর দেশের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করা হবে, এবং সেই ভয় আতঙ্ককে কাজে লাগিয়ে আমেরিকার সঙ্গে একটি গোপন অধীনতামূলক মিত্রতার চুক্তি করতে হবে। সেই চুক্তিগুলো কি, যতটুকু আমরা জানতে পেরেছি, গোপন কি আছে এখানে, সামরিক বিষয় আছে, বেসামরিক বিষয় আছে, প্রযুক্তিগত বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে, এবং আরও অনেক কিছু, ভৌগোলিক বিষয়ও থাকতে পারে, আমরা জানি না। কিন্তু যেহেতু এটাকে গোপন চুক্তি বলা হচ্ছে, ফলে এখানে বার্মা অ্যাক্ট, রোহিঙ্গাদের সমস্যা, সেন্ট মার্টিনে যে মার্কিন ঘাঁটি স্থাপন, এখানে মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা ইউনিটের কর্মকাণ্ড, সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের যে একটা দহরম মহরম সম্পর্ক, কিংবা আমরা যে এখন অস্ত্র এবং গোলাবারুদ কিনছি চীন থেকে এবং ভারত থেকে, মূলত এগুলো আমাদের লাগে হলো আমরা যে প্রতি বছর সামরিক বাহিনীর বা পুলিশ বাহিনীর যে অস্ত্রগুলো ব্যবহার করতে হয়, গোলাবারুদগুলো ব্যবহার করতে হয়, এগুলো খুব কস্টলি কোনো কিছু দরকার হয় না। ফলে চীন যেহেতু কম মূল্যে আমাদের যে রাবার বুলেট, বা দেখা গেল আমাদের সেনাবাহিনী যে প্রতি বছর মহড়া দেয়, এই
জন্য যে ধরনের আর্মস অ্যান্ড অ্যামুনিশন লাগে এগুলো আমরা সেখান থেকে আনি। এর বাইরে যেগুলো খুব প্রযুক্তিগত ডেভেলপড সেগুলো ইউরোপ থেকে আনি, আমেরিকা থেকে আনি, মানে বিশেষ করে জার্মানি থেকে, ইটালি থেকে, সুইডেন থেকে এ সকল অস্ত্র আমদানি করা হয়। তো সেই জায়গাগুলোতে যেটা শোনা যাচ্ছে যে এক্সক্লুসিভলি আমেরিকান পণ্য আনতে হবে, এরকম একটা চুক্তি করা হয়েছে। দ্বিতীয়ত হলো যে আমেরিকার কথার বাইরে গিয়ে অনেক কিছু করা যাবে না, এরকম একটা কথাও কিন্তু প্রচারিত হয়ে গেছিল। তার প্রেক্ষিতে যখন চুক্তি হয়ে গেল, চুক্তির পরে বিএনপি ক্ষমতায় আসলো, সেই আমেরিকা এবং বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যিনি সেতু বন্ধন তৈরি করে দিয়েছিলেন খলিলুর রহমান, তিনি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন। আমেরিকার যে ডিপ স্টেটের অন্য যে সকল আমলা কামলা, তারপর বুদ্ধিজীবী, এরপর সিভিল সোসাইটি বলতে যা বোঝায়, সেই সমস্ত লোক এখন পায়ের উপর পা তুলে নতুন সরকারের উপরে সে আগের মতোই খবরদারি করছে। তো এই যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে গোপন চুক্তি ইউনূসের জমানায় যেটা হয়েছে, এটা আমাদের জন্য কতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে তার ৩-৪টি উদাহরণ আপনাদেরকে দিই। বিদেশে এখন আমেরিকা থেকে গম আসছে। অন্য বাজার থেকে যদি আমরা গম কিনতাম, এই গমের মূল্য পার মেট্রিক টনে অনেক অনেক কম পড়তো। তারপর তো সামরিক খাতের কথা বললাম। সামরিক খাত বাদ দিয়ে যদি এখন আপনি তুলা চিন্তা করেন, যে আমরা যদি এখন ভারতের তুলার পরিবর্তে আমেরিকা থেকে তুলা আনি, তাহলে এখন যে খরচ, সে খরচের প্রায় 1.5 গুণ আমাদেরকে ব্যয় করতে হবে। এর বাইরে যেটি স্পষ্ট হয়ে গেছে সেটা হলো যে আমাদের তেল গ্যাস যে অনুসন্ধান, এটা সম্ভবত অ্যাবসলিউটলি আমেরিকার হাতে চলে গেছে, সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান। এবং আগেই যে আমেরিকান কোম্পানি শেভরন, তারা বাংলাদেশের গ্যাস ক্ষেত্রের অলমোস্ট 80% তারা নিয়ন্ত্রণ করে এখন। তো এই শেভরন থেকে শুরু করে অন্যান্য যে সকল আমেরিকান কোম্পানি, তার মধ্যে একজন মোবিলের নাম আমরা শুনেছিলাম শেখ হাসিনার জমানাতে, যারা গভীর সমুদ্রে বঙ্গোপসাগরের উপকূলে এই তেল গ্যাস অনুসন্ধান করবে, এবং সেটা শেখ হাসিনা তাদেরকে দিতে রাজি হয়েছিল ক্ষমতায় থাকার জন্য, এইরকম কথাবার্তা শোনা গিয়েছিল। এখন সেই একজন মোবিল, তাদের সঙ্গে ইউনূস সরকার কী চুক্তি করেছে এবং তারা এখন কী কাজ করছে আমরা এখন পর্যন্ত জানি না। নতুন সরকার ক্ষমতা আসার পরে যখন এই যে ফুয়েল ক্রাইসিস হলো, এই ফুয়েল ক্রাইসিসের সময়টিতে আমরা খুব সহজে অনায়াসে রাশিয়া থেকে তেল কিনতে পারতাম। এমনকি ইরানের তেল আমরা এই মুহূর্তে আরও পানির দামে কিনতে পারতাম। কিন্তু ইরান তো দূরের কথা, রাশিয়া থেকে যে আমরা তেল কিনবো, এটার জন্য আমরা অনুমতি চেয়েছি আমেরিকার, ওই যে বাণিজ্য চুক্তি অনুযায়ী। আমেরিকা অনুমতি এখনও দেয়নি। তারা আশ্বাস দিয়েছে যে বাংলাদেশের তেল সমস্যা আরও গভীর হলে তারা দেখবে। কিভাবে দেখবে এটা আমরা এখন পর্যন্ত জানি না। ফলে আগামী দিনগুলো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের রাজনীতি, অর্থনীতি কিভাবে থাকছে, এখানে আমেরিকার প্রভাব কতটা থাকছে, এটা ভাবতে রীতিমতো আতঙ্ক অনুভব করছে। আতঙ্ক অনুভব করছে এই কারণে যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, ঠিক একই রকম সম্পর্ক কিন্তু তাদের আছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক করে তারা এই রাষ্ট্রটিকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। আপনারা জানেন যে 1955 বা 1960 সাল পর্যন্ত পুরো এশিয়ার মধ্যে পার ক্যাপিটা ইনকাম এবং জিডিপি, এই দুটো ক্ষেত্রে পাকিস্তানের সমকক্ষ কোনো রাষ্ট্র ছিল না। এমনকি আপনি যদি বলেন চীন, তারপর কোরিয়া, মানে উত্তর কোরিয়া না, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপর জাপান, এর কোনো দেশই পাকিস্তানের ধারের কাছে ছিল না আপ টু 1960। কিন্তু এরপর যখন আমেরিকার সেই যে সাম্রাজ্যবাদী দাঁত এবং নখ ভারতের সাথে পাকিস্তানকে লাগিয়ে দিয়ে, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের লাগিয়ে দিয়ে, বেলুচিস্তানের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তারা যেইভাবে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিল, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিল, সেই ভাঙা মেরুদণ্ড নিয়ে আর দাঁড়াতে পারেনি। এই আমেরিকার কারণে সেই
পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে গেল এবং অত্যন্ত চাল চেলে এই বাংলাদেশকে আলাদা করে দিয়ে পাকিস্তানকে আরও দুর্বল করে দেওয়া হলো। তারপর পাকিস্তানে একের পর এক সামরিক শাসন এবং সমস্ত সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি সব কিছুকে অকার্যকর করে দিয়ে তারা তাদের পছন্দের মতো মানুষকে সেনাপ্রধান রূপে নিয়োগ দিয়ে এবং তাদের মাধ্যমে পাকিস্তান শাসন করে করে আজকের এই পর্যায়ে চলে আসছে। আমেরিকার এই যে শোষণ, এটার বিরুদ্ধে প্রথম জুলফিকার আলী ভুট্টো দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিল্ড। তারপর নওয়াজ শরীফ কিছুদিন চেষ্টা করেছিলেন, তাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করা হলো। বেনজির ভুট্টো চেষ্টা করেছেন, কিল্ড। আর সর্বশেষ চেষ্টা করেছিলেন যাকে বলা হয় ইমরান খান। তিনি এখন জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে কারাগারে আছেন, আমরা জানি না কেমন আছেন। বাংলাদেশেও কিন্তু শেখ হাসিনা চেষ্টা করেছিলেন আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে, তিনি পারেননি, কিন্তু প্রাণে বেঁচে গেছেন। কিন্তু তার যারা লোকজন আছে সেই লোকজনকে একেবারে রাজনীতি ছাড়া করা, দেশ ছাড়া করা, সব কিছু করার জন্য আমেরিকা যা যা করা দরকার সব কিছু করে যাচ্ছে। করতে গিয়ে আমাদের রাষ্ট্রের যে রক্ত সঞ্চালন, আমাদের রাষ্ট্রের যে অস্থি মজ্জা, সব কিছু তছনছ করে দিচ্ছে। ফলে আগামীতে আমরা কিভাবে দাঁড়াবো, কিভাবে হাঁটাচলা করব, কিভাবে সম্মুখে আগাবো, এমনকি কিভাবে মারা যাব, সেই বিষয়গুলো হয়তো আমেরিকার তদারকিতে চলবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।